জীবনের অদ্ভুত একটা সমীকরণ কি জানেন? আপনি যার জন্য সবচেয়ে বেশি করবেন, দিন শেষে সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এটা কোনো সিনেমা বা উপন্যাসের কথা নয়, এটা আপনার আমার জীবনের কঠিন বাস্তবতা। আপনি হয়তো ভাবছেন, কেন কেন বারবার আমার সাথে এমন হয়? আমি তো কারো ক্ষতি চাইনি, আমি তো সবসময় সবার ভালোই চেয়েছি। দেখুন, সমস্যাটা আসলে আপনার ভালো চাওয়া নিয়ে নয়। সমস্যাটা হলো আপনি মনে করেন পৃথিবীর সবাই আপনার মতোই ভালো, আর ঠিক এই জায়গাটাতেই আপনি ভুল করছেন। আসলে ব্যাপারটা হলো, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় কারো ক্ষতি করো না, সবার সাথে ভালো ব্যবহার করো, তাহলেই জীবন সুন্দর হবে। কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি যে যখন আপনি অতিরিক্ত ভালো হন, তখন আপনি নিজেকে একটা শিকার বা টার্গেট হিসেবে তাদের সামনে তুলে ধরেন, যারা এই সরলতার সুযোগ নিতে ওত পেতে থাকে। আপনি হয়তো খেয়াল করেছেন, যারা একটু স্বার্থপর, যারা নিজেরটা আগে বোঝে, তারা দিব্যি ভালো আছে। আর আপনি রাতের পর রাত বালিশ ভিজিয়ে কান্না করছেন আর ভাবছেন, ঈশ্বর কেন এত অবিচার করছেন। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি ভাবছেন এটা ভাগ্য বা কপাল, কিন্তু বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। ভালো মানুষদের ঠকে যাওয়ার পেছনে এমন কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে, যা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আজ আমরা সেই মুখোশটাই খুলে দেব। কেন আপনার সরলতা আপনার শত্রু হয়ে দাঁড়াচ্ছে, এবং কেন আপনার নিজের রক্ত মাঝে মাঝে আপনার সাথে বেইমানি করে। এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা আজ আপনি পাবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট পরিচয় দিয়ে নিই, যা আপনার এবং আমার এই জার্নির জন্য জরুরি। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি মানুষের মনস্তত্ত্ব, জীবনের কঠিন বাস্তবতা এবং ঘুরে দাঁড়ানোর কৌশল নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি বারবার মানুষকে বিশ্বাস করে ঠকেছেন এবং এখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছেন, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে একটি লাইক দিন, কারণ আমরা এখানে শুধু সমস্যার কথা বলি না, আমরা সমাধান খুঁজি। এখন মূল কথায় আসা যাক। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি না বলতে পারেন না? কেউ আপনার কাছে টাকা চাইল, আপনি জানেন এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম, তবু আপনি দিয়ে দিলেন। কেউ আপনার সময় নষ্ট করল, আপনি চুপ করে সহ্য করলেন। কেন? হয়তো আপনি ভাবেন, না করলেও কি মনে করবে, অথবা সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। দেখুন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত অ্যাগ্রিয়েবল বা সব কথায় হ্যাঁ বলা মানুষ, তাদের উপার্জনের হার অন্যদের তুলনায় প্রায় 18% কম, এবং তারা কর্মক্ষেত্রেও ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি শোষিত হয়। পরিসংখ্যানটি চমকে দেওয়ার মতো, তাই না? মানে আপনার এই ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে আক্ষরিক অর্থেই বিশাল মূল্য চোকাতে হচ্ছে। আসলে আপনার মস্তিষ্কে একটা গিল্ট ট্র্যাপ বা অপরাধ বোধের ফাঁদ তৈরি হয়ে আছে। যখনই আপনি নিজের জন্য কিছু করতে চান বা কাউকে ফিরিয়ে দিতে চান, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয়, তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ। কিন্তু সত্যিটা হলো, স্বার্থপর হওয়া আর আত্মরক্ষা করা এক জিনিস নয়। আপনি যখন বাঘের সামনে দাঁড়িয়ে ভাবেন যে আমি তো বাঘটাকে খাবো না, তাই বাঘটাও আমাকে খাবে না, তখন আপনি বোকামি করছেন। বাঘের কাজই হলো শিকার করা। ঠিক তেমনি সমাজে এমন কিছু মানুষ আছে, যাদেরকে সাইকোলজিতে বলা হয় ম্যাকিয়াভেলিয়ান বা সুবিধাবাদী। এরা আপনার ওই অপরাধ বোধ বা গিল্টটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। একটু খেয়াল করলে দেখবেন, এই মানুষগুলো প্রথমে আপনার কাছে খুব অসহায় হয়ে আসে। তারা এমন সব গল্প শোনায় যা শুনে আপনার নরম মন গলে যায়। আপনি ভাবেন, আহা, মানুষটা কত বিপদে আছে। কিন্তু আসলে তারা আপনাকে পরীক্ষা করছে। তারা দেখছে আপনার বাউন্ডারি বা সীমানা কতটা দুর্বল। যখনই আপনি তাদের ছোট কোনো অন্যায় মেনে নেন, তারা বুঝে যায়, পেয়েছি, একেই তো খুঁজছিলাম। এরপর তারা আস্তে আস্তে বড় আঘাত হানতে শুরু করে। আর আপনি প্রতিবার ভাবেন, হয়তো এবার ঠিক হয়ে যাবে, হয়তো ও বুঝবে। কিন্তু না, ও বুঝবে না। কারণ আপনার ভালোপনা ওর কাছে আপনার দুর্বলতা, আপনার মহত্ব নয়। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমি খারাপ হয়ে যাব? আমি কি মানুষের উপকার করা ছেড়ে দেব? না, একদমই না। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না, তা হলো দুর্বলতা কখনো সততা হতে পারে না। আপনি যদি দুর্বল হওয়ার কারণে কারো ক্ষতি করতে না পারেন, তবে সেটা আপনার নৈতিকতা নয়, সেটা আপনার অক্ষমতা। কিন্তু আপনার ক্ষতি করার ক্ষমতা আছে, আপনি চাইলেই প্রতিশোধ নিতে পারেন। তবুও আপনি ক্ষমা করে দিলেন, সেটাই হলো আসল ভালো মানুষ হওয়া। সমস্যা হলো, আমরা নিজেদের দুর্বলতাকে ভালো মানুষ হওয়ার চাদর দিয়ে ঢেকে রাখি। আমরা বলি, আমি ঝগড়া পছন্দ করি না, কিন্তু আসলে আমরা কনফ্রন্টেশন বা মুখোমুখি হতে ভয় পাই। আর এই ভয়টাই হলো সেই ছিদ্র যা দিয়ে সুবিধাবাদীরা আপনার জীবনে প্রবেশ করে। একটা উদাহরণ দিই। ধরুন, আপনার একটা বাগান আছে, আপনি চান সেখানে সুন্দর ফুল ফুটুক, কিন্তু আপনি যদি সেই বাগানের চারপাশে কোনো বেড়া না দেন আর ভাবেন সবাই তো ফুল ভালোবাসে, কেউ নষ্ট করবে না, তবে কি হবে? ছাগল আসবে, গরু আসবে, বা দুষ্টু ছেলেপিলেরা এসে সব থচনচ করে দিয়ে যাবে।
এখন আপনি কি ওদের দোষ দেবেন নাকি নিজের বোকামির জন্য আফসোস করবেন? আপনার মনটাও সেই বাগানের মতো। আপনি যদি সেখানে বাউন্ডারি বা বেড়া না দেন, তবে মানুষ এসে আবর্জনা ফেলে যাবে, আপনার আবেগ নিয়ে খেলবে এবং শেষে চলে যাওয়ার সময় বলবে, তুমি বড্ড বেশি সেন্সিটিভ। বেশিরভাগ সময় আমরা ভাবি আমরা যদি কারোর সাথে 100 ভাগ সৎ থাকি, তবে সেও আমাদের সাথে 100 ভাগ সৎ থাকবে। এটাকে বলা হয় রেসিপ্রোসিটি বায়াস বা পারস্পরিকতার বিভ্রান্তি। আপনি ভাবছেন আমি তো ওর বিপদে পাশে ছিলাম, ও নিশ্চয়ই আমার বিপদে পাশে থাকবে। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন মানুষের মূল্যবোধ এক নয়। আপনার কাছে যেটা কর্তব্য, অন্যজনের কাছে সেটা হয়তো কেবল একটা সুযোগ। যখন আপনি আশা করবেন যে পৃথিবী আপনার সাথে ন্যায্য আচরণ করবে কারণ আপনি ন্যায্য, তখন আপনি আসলে নিজেকে একটা বিশাল হতাশার দিকে ঠেলে দিচ্ছেন। দেখুন, যারা আপনাকে ঠকাচ্ছে তারা কিন্তু আপনার শত্রু নয়। কথাটা শুনে অবাক হলেন? আসলে তারা শুধুই তাদের স্বভাবের দাস। বিচ্ছু যেমন কামড়াবেই কারণ ওটা তার স্বভাব, ঠিক তেমনি কিছু মানুষ বেইমানি করবেই। সমস্যাটা তাদের স্বভাব নিয়ে নয়, সমস্যাটা হলো আপনি বারবার সেই বিচ্ছুর কাছে হাত বাড়িয়ে দিচ্ছেন। আপনি আশা করছেন আপনার ভালোবাসার ছোঁয়ায় বিচ্ছুটা প্রজাপতি হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ বদলায় না যতক্ষণ না সে নিজে বদলাতে চায়। আর আপনার ভালোবাসা বা ত্যাগ দিয়ে আপনি কাউকে বদলাতে পারবেন না। এই যে আপনি দিনের পর দিন নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলছেন, অন্যের খুশির জন্য নিজেকে উৎসর্গ করছেন, এটাকে আপনি বলছেন স্যাক্রিফাইস বা ত্যাগ। কিন্তু সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় সেলফ অ্যাবিনিগেশন বা নিজেকে অস্বীকার করা। আর প্রকৃতি কখনো নিজেকে অস্বীকার করা মানুষকে পুরস্কার দেয় না। যে নিজেকে সম্মান করে না, পৃথিবী তাকে সম্মান করে না। আপনি যখন নিজেকে বারবার সহজলভ্য বা অ্যাভেলেবল করে রাখেন, তখন মানুষ অবচেতনভাবেই ধরে নেয় আপনার সময়ের কোনো মূল্য নেই। তারা ভাবে ওকে তো যখন তখন পাওয়া যায়। আর যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না, সেটা হিরে হলেও না। আমরা যখন ছোট ছিলাম আমাদের গল্প শোনানো হতো যে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু বড় হয়ে আমরা দেখছি যারা অফিসে তেল মারে তারা প্রমোশন পায়, যারা মিথ্যা বলে তারা সমাজে দাপিয়ে বেড়ায়, আর সত্যবাদী মানুষটা কোণাঠোসে হয়ে পড়ে। এই দৃশ্য দেখে আপনার মনে হতেই পারে তাহলে কি সততার কোনো দাম নেই? অবশ্যই আছে, তবে সেই সততার সাথে বুদ্ধিমত্তা যোগ করতে হবে। অন্ধ সততা আপনাকে শুধু কষ্টই দেবে। আপনার কি মনে আছে শেষ কবে আপনি নিজের জন্য কিছু করেছিলেন? শেষ কবে আপনি কোনো অন্যায় আবদার শুনে মুখের উপর না বলে দিয়েছিলেন? যদি মনে করতে না পারেন তাহলে বুঝে নিন আপনি নিজের জীবনটা অন্যের স্বার্থে বাঁচছেন। আর অন্যের স্বার্থে বেঁচে আপনি কখনো সম্মান পাবেন না, শুধু করুণা পাবেন। আর করুণা দিয়ে সম্পর্ক টেকে না বস, সম্পর্ক টেকে পারস্পরিক শ্রদ্ধার ওপর। সামনে আমরা আরও গভীরে যাব। আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্কের রাসায়নিক উপাদানগুলো আমাদের এই ফাঁদে আটকে রাখে, এবং আপনি কিভাবে খুব সহজেই কাউকে কষ্ট না দিয়েও এই চক্র থেকে বেরিয়ে আসতে পারেন। বিশ্বাস করুন, পরের অংশগুলো আপনার চিন্তার জগৎকে আরও ওলটপালট করে দেবে। আপনি এমন কিছু সত্যের মুখোমুখি হবেন যা হয়তো আপনার নিজের ছায়াও আপনাকে কখনো বলেনি। নাইস গাই সিনড্রোম বা ভালো মানুষের রোগ নামটা শুনে হয়তো একটু খটকা লাগছে। ভাবছেন ভালো হওয়া আবার রোগ হয় নাকি? জি হয়। যখন সেই ভালো হওয়ার পেছনে একটা ভয় কাজ করে, তখন সেটার গুণ থাকে না, সেটা একটা মানসিক ব্যাধিতে পরিণত হয়। রবার্ট গ্লোভার তার বিখ্যাত বইয়ে এই সিনড্রোম নিয়ে বিস্তারিত বলেছেন। মূল সমস্যাটা হলো আপনি মনে করেন আমি যদি সবার সাথে ভালো ব্যবহার করি, নিজের সবটুকু দিয়ে দিই এবং কখনো কোনো ঝামেলা না করি, তবে সবাই আমাকে ভালোবাসবে এবং আমার জীবনটা মসৃণ হবে। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় কোভার্ট কন্ট্রাক্ট বা গোপন চুক্তি। আপনি মনে মনে পৃথিবীর সাথে একটা চুক্তি করে ফেলেছেন, কিন্তু মুশকিল হলো পৃথিবী বা অন্য মানুষগুলো এই চুক্তিতে সই করেনি। আপনি ভাবছেন আমি যেহেতু তোমার জন্য এত স্যাক্রিফাইস করলাম, তোমারও উচিত আমার জন্য একইটা করা। কিন্তু যখন তারা সেটা করে না, তখন আপনার ভেতরে জন্ম নেয় তীব্র ক্ষোভ আর অভিমান। আপনি মনে মনে বলেন অকৃতজ্ঞ, আমি ওর জন্য কি না করলাম। কিন্তু সত্যিটা হলো কেউ আপনাকে স্যাক্রিফাইস করতে বলেনি, আপনি নিজেই সেটা বেছে নিয়েছেন ভালোবাসা পাওয়ার আশায় বা প্রত্যাখ্যানের ভয়। এখন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আপনার ছোটবেলার কথা ভাবুন তো। এমন কি হয়েছিল যে যখন আপনি কোনো দুষ্টুমি করতেন বা নিজের জেদ দেখাতেন, তখন আপনাকে বলা হতো বাজে ছেলে বা বাজে মেয়ে, আর যখন আপনি চুপচাপ সব মেনে নিতেন তখন বলা হতো খুব লক্ষ্মী বাচ্চা।
এখান থেকেই আপনার অবচেতনে একটা প্রোগ্রামিং সেট হয়ে গেছে। ভালোবাসা পেতে হলে আমাকে নিজের ইচ্ছা বিসর্জন দিতে হবে, আমাকে পারফেক্ট হতে হবে, রাগ দেখানো যাবে না, না বলা যাবে না। এই যে ছোটবেলায় আপনি শিখেছেন যে অন্যকে খুশি করলেই আমি নিরাপদ, সেই বিশ্বাসটাই আজ বড় হয়ে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনি এখনও সেই ছোট্ট শিশুটিই আছেন, যে কেবল অন্যদের খুশি করে একটু ভালোবাসা বা ভ্যালিডেশন পাওয়ার জন্য কাঙাল হয়ে আছে। আর ঠিক এই জায়গাতেই আপনি ভুল মানুষকে জীবনে টেনে আনেন। মনোবিজ্ঞানে একটা কথা আছে, আমরা সেই ভালোবাসাটাই গ্রহণ করি যেটা আমরা মনে করি আমাদের প্রাপ্য। আপনার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস কম থাকে, যদি মনে করেন আমাকে এমনিতেই কেউ ভালোবাসবে না, আমাকে কিছু করে ভালোবাসা অর্জন করতে হবে, তবে আপনি এমন সব সঙ্গীকে বেছে নেবেন যারা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু বিনিময়ে কিছু দেবে না। আপনি হয়ে যান গিভার বা দাতা, আর তারা হয়ে যায় টেকার বা গ্রহীতা। চুম্বক যেমন লোহাকে টানে, তেমনি আপনার এই অতিরিক্ত নমনীয়তা নার্সিসিস্ট বা আত্মকেন্দ্রিক মানুষকে আকর্ষণ করে। তারা গন্ধ পায় যে এই মানুষটার বাউন্ডারি নেই, একে যা খুশি তাই বোঝানো যাবে। আপনি কি কখনো সেভিয়ার কমপ্লেক্স বা উদ্ধারকারী মানসিকতা অনুভব করেছেন? আপনি হয়তো এমন সব বন্ধু বা পার্টনার বেছে নেন যারা মানসিকভাবে ভেঙে আছে বা যাদের জীবনে প্রচুর সমস্যা। আপনি ভাবছেন আমি আমার ভালোবাসা দিয়ে ওকে সারিয়ে তুলব, কিন্তু এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। আসলে আপনি নিজের ভেতরের ক্ষতগুলো সারাতে পারছেন না বলে আপনি অন্যের ক্ষত সারিয়ে এক ধরনের তৃপ্তি পেতে চান। আপনি নিজেকে প্রয়োজনীয় বা অপরিহার্য মনে করতে চান। আপনি ভাবেন ও আমাকে ছাড়া চলতে পারবে না। এটা আপনাকে এক ধরনের ক্ষমতার অনুভূতি দেয়। কিন্তু বাস্তবতা হলো আপনি কাউকে বদলাতে পারেন না, বরং ভাঙা মানুষকে জোড়া লাগাতে গিয়ে আপনি নিজেই ভেঙে চুরমার হয়ে যান। আর মজার ব্যাপার হলো, যখন সেই মানুষটা সুস্থ হয়ে যায় বা নিজের পায়ে দাঁড়ায়, তখন সে প্রায়শই আপনাকে ছেড়ে চলে যায়, কারণ আপনি তার দুর্বল সময়ের সাক্ষী, আর কেউ তার দুর্বলতাকে মনে রাখতে চায় না। তখন আপনি আবার সেই পুরনো প্রশ্নের সামনে দাঁড়ান, কেন আমার সাথেই এমন হলো? দেখুন, দয়া বা মায়া থাকা ভালো, কিন্তু বোকা দয়া থাকা আত্মঘাতী। আপনি যখন নিজের সামর্থ্যের বাইরে গিয়ে সাহায্য করেন, তখন আপনি নিজের ভবিষ্যতের সম্পদ চুরি করছেন। ধরুন আপনার কাছে 100 টাকা আছে, আপনি যদি পুরোটাই দান করে দেন, তবে কাল আপনি না খেয়ে থাকবেন। এটাকে মহানুভবতা বলে না, এটাকে বলে অবিবেচকতা। প্রকৃতিতে দেখবেন প্রতিটি প্রাণী আগে নিজের সুরক্ষা নিশ্চিত করে। একটা মা পাখিও আগে নিজে খাবার খায় যাতে সে সুস্থ থেকে বাচ্চাদের খাওয়াতে পারে। বিমানে যখন অক্সিজেন মাস্ক পরে, তখন বলা হয় আগে নিজের মাস্ক পরুন, তারপর পাশের জনকে সাহায্য করুন। কিন্তু আপনি সারা জীবন উল্টোটা করে এসছেন। আপনি নিজের মাস্কটা খুলে পাশের জনকে পরিয়ে দিয়েছেন, আর এখন আপনি দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন। আর পাশের জন, সে দিব্যি অক্সিজেন নিয়ে অন্য কারো সাথে গল্প করছে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো সম্মান এবং পছন্দ হওয়া এক জিনিস নয়। আপনি চান সবাই আপনাকে পছন্দ করুক, তাই আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন। কিন্তু মানুষ তাকেই সম্মান করে যার মেরুদণ্ড শক্ত, যে প্রয়োজনে না বলতে পারে, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। আপনি যখন সবার সব কথায় জি আচ্ছা বলেন, তখন মানুষ আপনাকে ভালো মানুষ বলে না, আড়ালে বলে মেরুদণ্ডহীন। তারা জানে আপনাকে যা খুশি তাই বলা যায়, আপনি কিছু মনে করবেন না, আর যদি মনে করেনও তবে প্রকাশ করবেন না। এই যে নিজের রাগ, ক্ষোভ আর অপমানগুলোকে আপনি পেটের ভেতর জমিয়ে রাখছেন, এটা একদিন লাভার মতো বিস্ফোরিত হবে। তখন আপনি হয়তো এমন কিছু করে বসবেন যা আপনার স্বভাবের সাথে যায় না, অথবা এই জমে থাকা ক্ষোভ আপনার শরীরের রোগ হয়ে বাসা বাঁধবে। গ্যাস্ট্রিক, আলসার, উচ্চ রক্তচাপ বা ডিপ্রেশন, এগুলো অনেক সময় এই অবদমিত আবেগেরই শারীরিক রূপ। এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু আমি তো ঝগড়া পছন্দ করি না, আমি শান্তি চাই। বিশ্বাস করুন, আপনি শান্তি চাইছেন না, আপনি আসলে সংঘাত এড়াতে চাইছেন। আর সংঘাত এড়ানো মানেই শান্তি নয়, মাঝে মধ্যে যুদ্ধের মাধ্যমেই শান্তি আনতে হয়। আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করে চুপ থাকেন, তবে আপনি সেই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আর প্রশ্রয় পেয়ে পেয়ে সেই মানুষটা একদিন আপনার মাথায় চড়ে বসবে। তখন তাকে নামানো অনেক কঠিন হবে। তাই শুরুতেই বাউন্ডারি বা সীমারেখা ঠিক করে দেওয়াটা জরুরি ছিল। আপনি ভাবেন ও হয়তো কষ্ট পাবে, কিন্তু ও যে আপনাকে কষ্ট দিচ্ছে সেটা নিয়ে কি ও একবারও ভাবছে? আপনার কি মনে হয় যারা আপনাকে ব্যবহার করে চলে যাচ্ছে তারা খুব চালাক? না, তারা চালাক নয়, তারা সুবিধাবাদী। আর সুবিধাবাদীরা কেবল সুযোগ খোঁজে। আপনি যদি দরজা খুলে রাখেন, চোর তো ঢুকবেই। এখানে চোরের দোষ দেওয়ার আগে নিজের দরজার তালাটা ঠিক করা জরুরি। আপনার ভালো মানুষ হওয়ার সংজ্ঞার মধ্যে একটা বিশাল ফাঁক আছে। আপনি মনে করেন ভালো মানুষ মানেই হলো নিরাপদ মানুষ, যে কারো ক্ষতি করে না।
কিন্তু আসল ভালো মানুষ সেই যে নিজের ক্ষতি হতে দেয় না এবং অন্যের ক্ষতিও করে না। নিজেকে রক্ষা করাটাও একটা নৈতিক দায়িত্ব। ঈশ্বর আপনাকে এই জীবনটা দিয়েছেন রক্ষা করার জন্যে, অন্যের পায়ের তলায় পিষ্ট হওয়ার জন্যে নয়। আরেকটা মজার বিষয় হলো, আপনি যখন নিজেকে সবসময় অ্যাভেইলেবল রাখেন তখন আপনি নিজের গুরুত্ব কমিয়ে ফেলেন। অর্থনীতিতে একটা নিয়ম আছে, যোগান বাড়লে দাম কমে। আপনি যদি সবসময় সবার জন্য উপলব্ধ থাকেন তবে আপনার সময়ের বা উপস্থিতির কোনো মূল্য থাকবে না। মানুষ ভাববে ওর তো কোনো কাজ নেই। কিন্তু যেদিন আপনি বলবেন সরি আজ আমি ব্যস্ত, আজ পারবো না, সেদিন দেখবেন মানুষ আপনাকে অন্য চোখে দেখছে। তারা ভাববে ওরে বাবা, ও তো এখন অনেক বিজি। এই যে একটু দূরত্ব, একটু অভাব তৈরি করা, এটা সম্পর্কের জন্য স্বাস্থ্যকর। কিন্তু আপনি ভয়ে থাকেন, যদি না বলি ও যদি আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, যে মানুষটা কেবল আপনার না শোনার কারণে আপনাকে ছেড়ে চলে যাবে, সে কি আদৌ আপনার জীবনে থাকার যোগ্য? সে তো আপনার সাথে ছিল কেবল আপনার হ্যাঁগুলোর জন্যে, আপনার জন্যে নয়। এই যে এতক্ষণ ধরে আমরা আপনার মনের ভেতরের গলদগুলো নিয়ে কথা বললাম, এটা আপনাকে ছোট করার জন্যে নয়, এটা আপনাকে আয়না দেখানোর জন্যে। কারণ রোগটা ধরতে না পারলে ওষুধ দেওয়া যাবে না। আপনি এতদিন ধরে যেটাকে আপনার স্বভাব বলে মনে করতেন, সেটা আসলে আপনার একটা সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার কৌশল। ছোটবেলায় যেটা আপনাকে বকা খাওয়া থেকে বাঁচিয়েছিল, আজ বড়বেলায় সেটাই আপনাকে ঠকাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই চক্র থেকে বেরোবার উপায় কি? কিভাবে চিনবেন সেই মানুষগুলোকে যারা আপনার এই দুর্বলতার সুযোগ নিতে ওট পেতে আছে? আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা দেখতে খুব সাধারণ, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব উদ্দেশ্য। তাদের বলা হয় ডার্ক ট্রায়াড বা অন্ধকারের তিন মূর্তি। এরা হলো নার্সিসিস্ট, সাইকোপ্যাথ এবং মাকিয়াভেলিয়ান। এরা আপনার মতো সরল মানুষের ঘ্রাণ পায়। এরা জানে কিভাবে আপনাকে ফাঁদে ফেলতে হয়। পরের সেকশনে আমরা এই মুখোশধারী মানুষগুলোকে চেনার উপায় এবং তাদের থেকে বাঁচার কার্যকরী কৌশলগুলো নিয়ে আলোচনা করব। আপনি অবাক হয়ে যাবেন জেনে যে আপনার খুব কাছের মানুষটাও হয়তো এই তালিকার কোনো একটিতে পড়ে। প্রস্তুত তো? আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই জগতে যেখানে চেনার নেই কে আসল আর কে নকল। আচ্ছা, আপনি কি কখনো জঙ্গলে হরিণ শিকার দেখেছেন? বাঘ যখন হরিণ শিকার করে, সে কিন্তু হুঙ্কার দিয়ে আসে না। সে নিঃশব্দে, বাতাসের বিপরীতে, ঘাসের আড়ালে লুকিয়ে আসে, যাতে হরিণ তার গায়ের গন্ধও না পায়। ঠিক তেমনি আমাদের মানুষের জঙ্গলেও এমন কিছু শিকারী আছে যারা বাঘের মতোই নিঃশব্দ, কিন্তু বাঘের চেয়েও ভয়ঙ্কর। কারণ বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে, চেনা যায়, কিন্তু এই মানুষদের চেনা যায় না। এরা স্যুটটাই পরে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, আর আপনার সবচেয়ে ভালো বন্ধু বা প্রেমিক সাজার ভান করে। মনোবিজ্ঞানে এদেরকে বলা হয় ডার্ক ট্রায়াড বা অন্ধকারের ত্রিমূর্তি। এরা হলো নার্সিসিস্ট, ম্যাকিয়াভেলিয়ান এবং সাইকোপ্যাথ। শুনলে হয়তো সিনেমার ভিলেন মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আপনার অফিসে, আপনার বন্ধু মহলে, এমনকি হয়তো আপনার নিজের ঘরেই এদের কেউ না কেউ বাস করছে। আর মজার ব্যাপার হলো, আপনি এদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। কেন জানেন? কারণ এরা জানে কিভাবে অভিনয় করতে হয়। প্রথমে আসা যাক নার্সিসিস্টদের কথায়। এরা হলো সেই মানুষ যারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রেমে পাগল। কিন্তু সমস্যাটা আয়না দেখা নিয়ে নয়, সমস্যা হলো এদের ভেতরে এক গভীর শূন্যতা কাজ করে। এরা নিজেদের ঈশ্বর মনে করে এবং আশা করে আপনি ওদের পূজা করবেন। এরা ইমোশনাল ভ্যাম্পায়ার বা আবেগের রক্তচোষা। খেয়াল করে দেখবেন, এদের সাথে কথা বললে ক্লান্তি লাগে, মনে হয় যেন আপনার সব এনার্জি শুষে নিয়েছে। এরা সব সময় নিজেদের নিয়ে কথা বলে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, সবাই আমাকে হিংসে করে। এগুলো তাদের প্রিয় সংলাপ। এরা আপনাকে ভালোবাসে না, এরা ভালোবাসে আপনি তাদের কিভাবে দেখেন সেই ব্যাপারটাকে। আপনি হলেন তাদের নার্সিসিস্টিক সাপ্লাই বা জ্বালানি। যতক্ষণ আপনি তাদের প্রশংসা করবেন, তাদের সব আবদার মেটাবেন, ততক্ষণ আপনি সেরা। যেদিন আপনি একটু দ্বিমত করবেন বা নিজের প্রয়োজনে তাদের ডাকবেন, সেদিন দেখবেন তাদের আসল রূপ। তারা আপনাকে এমনভাবে অবজ্ঞা করবে যেন আপনি রাস্তার ধুলো। আর আপনি ভাববেন, আমি কি ভুল করলাম? আসলে আপনি কোনো ভুল করেননি, আপনি শুধু জ্বালানি দেওয়া বন্ধ করেছেন, তাই মেশিনটা ক্ষেপে গেছে। এরপর আসে ম্যাকিয়াভেলিয়ানরা। নামটা এসেছে ইতালীয় কূটনীতিবিদ নিকালো ম্যাকিয়াভেলির নাম থেকে। এদের মূলমন্ত্র হল উদ্দেশ্য হাসিল করাই আসল, পথ যেমনই হোক। এরা ঠান্ডা মাথার খুনি, শারীরিকভাবে নয়, মানসিকভাবে। এরা মানুষকে মানুষ মনে করে না, এরা মানুষকে মনে করে দাবার গুটি। এরা খুব কৌশলী এবং ঠান্ডা মেজাজের হয়।
এরা আপনার দুর্বলতা খুঁজে বের করবে, আপনার গোপন কথা জানবে, তারপর সময় মতো সেটা আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। এরা মিথ্যে বলায় ওস্তাদ, কিন্তু এমনভাবে বলবে যে আপনি নিজের চোখকেও অবিশ্বাস করবেন। ধরুন আপনি অফিসে খুব ভালো কাজ করছেন, একটা ম্যাকিয়াভেলিয়ান কলিগ আপনার সামনে আপনার প্রশংসা করবে, কিন্তু বসের কাছে গিয়ে আপনার নামে এমন সব মিথ্যে রটাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনি ভাববেন ও তো আমার বন্ধুই ছিল। আসলে ওদের কাছে বন্ধু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। আর সব শেষে আসে সাইকোপ্যাথরা। এরা হলো ডার্ক ট্রায়াডের সবচেয়ে বিপজ্জনক সদস্য। এদের মস্তিষ্কে বিবেক বা অনুতাপ নামক অংশটা কাজই করে না। সাধারণ মানুষ ভুল করলে অপরাধ বোধে ভোগে, কিন্তু এরা ভুল করলে বা কাউকে কষ্ট দিলে মজা পায়। এদের কোনো ভয় নেই, এরা ঝুঁকি নিতে ভালোবাসে। এরা অনেক সময় খুব চার্মিং বা আকর্ষণীয় হয়। প্রথম দেখায় মনে হবে এত স্মার্ট মানুষ হয় নাকি, কিন্তু এই চার্ম বা আকর্ষণ হলো মাকড়সার জালের মতো, একবার আটকে গেলে আর বেরোতে পারবেন না। গবেষণায় দেখা গেছে সমাজের প্রায় 1% মানুষ ক্লিনিক্যাল সাইকোপ্যাথ, কিন্তু কর্পোরেট জগতে বা উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এই হার প্রায় 3 থেকে 4%। মানে আপনি যত উপরে উঠবেন তত বেশি এই ধরনের মানুষের দেখা পাবেন। এখন প্রশ্ন হলো, এরা কেন আপনাকে টার্গেট করে? কেন একজন ধূর্ত বা চালাক মানুষকে টার্গেট করে না? কারণটা খুব সিম্পল। আপনি হলেন এমপ্যাথ বা অতি সংবেদনশীল মানুষ। আপনার প্রচুর দয়া, মায়া আর ক্ষমা করার ক্ষমতা আছে। আর শিকারীরা সবসময় এমন শিকার খোঁজে যে সহজে ধরা দেবে। এরা আপনার ভালো মানুষ সত্তাটাকে একটা খোলা দরজা হিসেবে দেখে। এরা আপনাকে ফাঁদে ফেলার জন্য একটা বিশেষ টেকনিক ব্যবহার করে, যার নাম লাভ বম্বিং বা ভালোবাসার বোমা। সম্পর্কের শুরুতে এরা আপনাকে এত বেশি মনোযোগ দেবে, এত প্রশংসা করবে যে আপনার মাথা ঘুরে যাবে। আপনি ভাববেন জীবনে মনে হয় সোলমেট বা আত্মার আত্মীয় খুঁজে পেলাম। এরা দিন রাত মেসেজ করবে, উপহার দেবে, আপনার সব কথায় সায় দেবে। আপনি ভাববেন এত মিল কারো সাথে হতে পারে? আসলে ওটা মিল নয়, ওটা মিলারিং। অর্থাৎ আপনি যা পছন্দ করেন সেও ভান করছে যে সেও সেটা পছন্দ করে। এটা একটা টোপ। মাছ যেমন টোপ দেখে বড়শিটা দেখতে পায় না, আপনিও ভালোবাসার আতিশয্যে পেছনের উদ্দেশ্যটা দেখতে পান না। যেই আপনি পুরোপুরি প্রেমে পড়ে গেলেন বা তাদের ওপর নির্ভরশীল হয়ে গেলেন, অমনি শুরু হয় দ্বিতীয় ধাপ বা ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন। হঠাৎ করে দেখবেন সেই মানুষটা বদলে গেছে। মেসেজের রিপ্লাই দিতে দেরি করছে, ছোটখাটো বিষয় নিয়ে খোঁটা দিচ্ছে। আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি ভাববেন আমি কি কিছু ভুল করলাম? আপনি সেই আগের মানুষটাকে ফিরে পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করবেন, আরও বেশি স্যাক্রিফাইস করবেন। আর এটাই তারা চায়। তারা আপনাকে একটা ইঁদুর দৌড়ের মধ্যে ফেলে দেয়। আপনি দৌড়াতেই থাকেন, কিন্তু গন্তব্য খুঁজে পান না। আর তৃতীয় ধাপে আসে ডিসকার্ড বা ছুঁড়ে ফেলা। যখন তাদের কাজ শেষ হয়ে যায় বা তারা নতুন কোনো শিকার পেয়ে যায়, তখন তারা আপনাকে এমনভাবে জীবন থেকে মুছে ফেলে যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না। এই পুরো প্রক্রিয়াটা আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। আরেকটা ভয়ঙ্কর অস্ত্র তারা ব্যবহার করে, যার নাম গ্যাস লাইটিং। এটা এমন একটা মানসিক নির্যাতন যেখানে তারা আপনাকে আপনার নিজের বাস্তবতা বা স্মৃতি নিয়ে সন্দেহ করতে বাধ্য করে। ধরুন আপনি বললেন, তুমি তো কাল আমাকে এই কথাটা বলেছিলে। সে খুব আত্মবিশ্বাসের সাথে বলবে, আমি কখন বললাম? তুমি নিশ্চয়ই ভুল শুনেছ বা পাগল হয়ে গেছ। সে এত জোর দিয়ে মিথ্যাটা বলবে যে আপনি নিজেকেই প্রশ্ন করবেন, আসলেই কি আমি ভুল শুনলাম? দিনের পর দিন এটা চলতে থাকলে আপনি নিজের বিচার বুদ্ধির উপর আস্থা হারিয়ে ফেলবেন এবং পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এটাই তাদের চাইল, আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া, যাতে আপনি পালাতে না পারেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো এই ধরনের মানুষেরা কখনো বদলায় না। আপনি যদি ভাবেন আপনার ভালোবাসা দিয়ে আপনি একজন নার্সিসিস্ট বা সাইকোপ্যাথকে সুস্থ করে তুলবেন, তবে আপনি আগুনে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। হাত আপনারই পুড়বে, আগুন নিভবে না। এরা অসুস্থ নয়, এদের হার্ডওয়্যারটাই এমন। সাপের বিষ থাকবেই, এটা তার দোষ না, এটা তার প্রকৃতি। তাই সাপের সাথে খেলা করতে যাওয়াটা বোকামি, সাহসিকতা নয়। পরিসংখ্যান বলছে যারা অতিরিক্ত দয়ালু এবং ক্ষমাশীল, তাদের জীবনে এই ধরনের টক্সিক রিলেশনশিপে পড়ার সম্ভাবনা অন্যদের চেয়ে প্রায় 40 গুণ বেশি। কারণ আপনি রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতগুলো দেখেও না দেখার ভান করেন। শুরুতে যখন আপনার খটকা লাগে তখন আপনি সেটাকে পাত্তা দেন না। আপনি ভাবেন মানুষ মাত্রই ভুল করে। কিন্তু মনে রাখবেন,
প্যাটার্ন বা আচরণ যখন বারবার একই রকম হয় তখন সেটা ভুল নয়, সেটা চয়েস বা পছন্দ। কেউ আপনাকে একবার অপমান করলে সেটা তার ভুল, কিন্তু বারবার অপমান করলে সেটা তার স্বভাব, আর সেই স্বভাবকে মেনে নেওয়াটা আপনার ভুল। এখন হয়তো আপনার হাত পা ঠান্ডা হয়ে আসছে, ভাবছেন তাহলে কি কাউকে বিশ্বাস করা যাবে না? অবশ্যই যাবে, তবে অন্ধবিশ্বাস আর বুদ্ধিমান বিশ্বাসের মধ্যে তফাত আছে। বিশ্বাস করা মানে চোখ বন্ধ করে রাখা নয়। আসল কথা হলো, এই শিকারীদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করা। কিন্তু সমস্যা হলো, আমরা ছোটবেলা থেকে শিখেছি না বলা খারাপ, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই, মানিয়ে নিতে হয়। এই শিক্ষাগুলোই আমাদের হাত পা বেঁধে শিকারীর সামনে ফেলে দিয়েছে। পরবর্তী অংশে আমরা কথা বলবো সেই সুপার পাওয়ার নিয়ে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সেটা হলো না বলার ক্ষমতা। কিভাবে আপনি অপরাধ বোধ ছাড়াই মুখের ওপর না বলবেন এবং কিভাবে নিজের চারপাশে এমন একটা অদৃশ্য দেওয়াল তৈরি করবেন যা ভেদ করে কোনো নেতিবাচক মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, সেটাই হবে আমাদের আলোচনার বিষয়। এবং বিশ্বাস করুন, এটা শেখার পর আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। এমন এক শক্তি আপনার ভেতরে জাগবে যা আপনাকে আর কখনো মাথা নত করতে দেবে না। চলুন সেই শক্তির উৎসটা খুঁজে বের করি। আপনার কি মনে আছে শেষ কবে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেছিলেন? হয়তো খুব ক্লান্ত ছিলেন কিন্তু বন্ধুকে না করতে পারেননি, হয়তো নিজের খুব দরকার ছিল কিন্তু টাকাটা ধার দিয়ে দিয়েছিলেন। এই যে আপনি নিজের চাহিদাকে গলা টিপে মারছেন, এর নাম স্যাক্রিফাইস বা মহানুভবতা নয়, এর নাম আত্মহনন। আর এই আত্মহনন থেকেই জন্ম নেয় আপনার সব হতাশা। সমস্যাটা হলো, আমরা ছোটবেলা থেকে শিখেছি নিজের কথা ভাবা খারাপ, কিন্তু কেউ আমাদের শেখায়নি যে নিজেকে ভালোবাসা আর স্বার্থপর হওয়া এক জিনিস নয়। নিজেকে ভালোবাসা মানে হলো নিজের আত্মসম্মান রক্ষা করা, আর স্বার্থপরতা হলো অন্যের ক্ষতি করে নিজের লাভ করা। আপনি যখন বাউন্ডারি বা সীমানা তৈরি করেন তখন আপনি স্বার্থপর হন না, আপনি আত্মরক্ষা করেন। আপনার বাড়ির চারপাশে দেয়াল আছে বলে কি আপনি অসামাজিক? না, আপনি সুরক্ষিত। আপনার মনের চারপাশেও এমন একটা অদৃশ্য দেয়াল থাকা দরকার। বাউন্ডারি বা সীমানা হলো সেই অদৃশ্য রেখা যা মানুষকে বলে দেয়, এতটুকুই আসো, এর বেশি এসো না, বা আমার সাথে এভাবে কথা বলো না, আমি এটা পছন্দ করি না। কিন্তু আপনি ভয় পান। আপনি ভাবেন যদি আমি না বলি ও রাগ করবে। আচ্ছা, ও রাগ করলে কার ক্ষতি, ওর নাকি আপনার? আপনি তো ওর রাগের ভয়ে নিজের শান্তি বিসর্জন দিচ্ছেন। এটাই হলো পিপল প্লিজিং বা তোষামত করার রোগ। আপনি ভাবেন মানুষকে খুশি রাখলেই আপনি নিরাপদ থাকবেন, কিন্তু বাস্তবতা হলো আপনি যত মানুষকে খুশি করার চেষ্টা করবেন, মানুষ তত বেশি আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা সস্তা মনে করবে। কারণ যে নিজেকে সম্মান করে না, পৃথিবী তাকে সম্মান করে না। এটা প্রকৃতির নিয়ম। বাঘকে সবাই ভয় পায় এবং সম্মান করে, কারণ বাঘের বাউন্ডারি আছে। হরিণকে সবাই ভালোবাসে, কিন্তু শেষে বাঘের পেটে যায়। আপনি কি হরিণ হতে চান নাকি নিজের রাজত্বে রাজা হতে চান? এখন প্রশ্ন হলো কিভাবে এই বাউন্ডারি তৈরি করবেন। খুব কঠিন কিছু নয়, শুরু করুন ছোট ছোট না দিয়ে। ধরুন কেউ আপনাকে এমন একটা কাজ করতে বলল যা আপনার ভালো লাগছে না। আপনি সরাসরি বলুন, সরি, আমি এখন এটা করতে পারবো না। কোনো অজুহাত দেবেন না, কোনো মিথ্যে বলবেন না, শুধু সত্যটা বলুন। প্রথম প্রথম খুব অস্বস্তি লাগবে, মনে হবে অপরাধ করছেন, কিন্তু আস্তে আস্তে দেখবেন মানুষ আপনার এই নাটাকে সম্মান করতে শুরু করেছে। তারা বুঝবে আপনার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, তারা জানবে আপনাকে যা খুশি তাই বোঝানো যাবে না। এটাই হলো সম্মানের শুরু। মনে রাখবেন, না একটা পূর্ণাঙ্গ বাক্য, এর পরে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ত হওয়া, বিশেষ করে যখন আপনি কোনো টক্সিক বা বিষাক্ত মানুষের সাথে ডিল করছেন। তারা চাইবে আপনাকে রাগিয়ে দিতে, আপনাকে ইমোশনাল করে তুলতে। তারা আপনাকে খোঁচা দেবে, অপমান করবে, কিন্তু আপনি যদি রিয়্যাক্ট না করেন তবে তারা হেরে যাবে, কারণ তাদের দরকার আপনার রিয়াকশন বা প্রতিক্রিয়া। আপনি যখন শান্ত থাকবেন, পাথরের মতো নির্বিকার থাকবেন, তখন তারা বিভ্রান্ত হয়ে যাবে। তারা ভাববে, ও কেন রাগ করছে না, ও কি আমার কথা শুনছে না? এই যে আপনি তাদের খেলার পুতুল হলেন না, এটাই আপনার বিজয়। এটাকে বলা হয় গ্রে রক মেথড বা ধূসর পাথরের মতো হওয়া। একটা পাথরের সাথে কথা বলে কি কেউ মজা পায়? না। তাই আপনিও পাথরের মতো হয়ে যান। তাদের কথায় কান দেবেন না, তাদের দিকে তাকাবেন না। দেখবেন তারা আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাচ্ছে, কারণ আপনি তাদের আর কোনো মজা বা এন্টারটেনমেন্ট দিচ্ছেন না। আপনার জীবনে হয়তো এমন কিছু মানুষ আছে যাদের আপনি ছাড়তে পারছেন না। হয়তো তারা পরিবারের সদস্য বা খুব কাছের কেউ। তাদের ক্ষেত্রে বাউন্ডারি আরও বেশি জরুরি। তাদের সাথে ইমোশনাল বা আবেগীয় দূরত্ব বজায় রাখুন। তাদের সব কথায় প্রভাবিত হবেন না। তারা যা বলছে সেটা তাদের সমস্যা, আপনার নয়। কেউ যদি আপনাকে বলে তুমি একটা অপদার্থ, তবে সেটা তার মনের ময়লা, আপনার পরিচয় নয়। আপনি জানেন আপনি কে,
অন্যের সার্টিফিকেট আপনার দরকার নেই। আপনি যখন নিজের মূল্যায়ন নিজে করতে শিখবেন, তখন বাইরের ঝড় আপনাকে আর টোলাতে পারবে না। অনেকে ভাবে, আমি যদি বাউন্ডারি দিই তবে আমি একা হয়ে যাব। বিশ্বাস করুন, ভুল মানুষের ভিড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। একা থাকলে আপনি নিজের সাথে কথা বলতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, কিন্তু ভুল মানুষের সাথে থাকলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আর নিজেকে হারিয়ে ফেলার চেয়ে বড় কোনো ক্ষতি নেই। যারা আপনার বাউন্ডারি বা সীমানাকে সম্মান করে না, তারা আপনার জীবনে থাকার যোগ্য নয়। তারা আগাছা, আর সুন্দর বাগান করতে হলে আগাছা পরিষ্কার করতেই হয়। এতে মায়া করলে চলে না। আরেকটা মজার বিষয় হলো, আপনি যখন নিজেকে সম্মান করতে শুরু করবেন, তখন দেখবেন আপনার চারপাশের মানুষগুলোও বদলে যাচ্ছে। যারা আপনাকে ব্যবহার করত তারা সরে যাবে, আর যারা আপনাকে আসলেই ভালোবাসে তারা থেকে যাবে। এটা একটা ছাঁকনির মতো কাজ করে। খাঁটি মানুষগুলো আটকা পড়ে আর নকলগুলো গলে পড়ে যায়। তাই ভয় পাবেন না, বাউন্ডারি আপনাকে একা করবে না, বরং আপনাকে সঠিক মানুষের কাছে নিয়ে যাবে। জীবনের এই পর্যায়ে এসে একটা কথা খুব ভালো করে বুঝে নিন, আপনার সুখের দায়িত্ব একমাত্র আপনার। অন্য কেউ এসে আপনাকে সুখী করে দেবে না। আপনি যদি অপেক্ষা করেন যে একদিন আমার রাজপুত্র বা রাজকন্যা আসবে আর সব ঠিক করে দেবে, তবে আপনি রূপকথার জগতে বাস করছেন। বাস্তবে আপনিই আপনার গল্পের হিরো। আপনাকেই উঠে দাঁড়াতে হবে, আপনাকেই যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধের প্রথম ধাপ হলো নিজেকে চেনা এবং নিজের অধিকার আদায় করা। আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারবেন যে আমি আমাকে ভালোবাসি এবং আমি আমাকে আর কষ্ট পেতে দেব না, সেদিন থেকে আপনার আসল জীবন শুরু হবে। আপনার কি মনে হয়, যারা সফল বা সুখী তারা জন্মগতভাবেই এমন? না, তারা শিখেছে কিভাবে না বলতে হয়। তারা শিখেছে কিভাবে নিজের সময় এবং এনার্জি বা শক্তি বাঁচাতে হয়। তারা জানে সবার সব কথা শুনতে গেলে নিজের গন্তব্যে পৌঁছানো যাবে না, তাই তারা কানে তুলো দিয়ে নিজের পথে চলে। আর লোকে যা খুশি বলুক, দিন শেষে সফল মানুষের গল্পই সবাই শোনে। আপনি যদি আজ নিজের জন্য না দাঁড়ান, তবে কাল কেউ আপনার পাশে দাঁড়াবে না। এমনকি আপনার ছায়াও অন্ধকারে আপনাকে ছেড়ে চলে যাবে। তাই নিজের আলো নিজেই হন। সামনে আমরা আরও গভীরে যাব। আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্ক ট্রমা বন্ডিং বা কষ্টের বাঁধনে আটকে পড়ে, এবং কিভাবে আপনি খুব সহজেই বৈজ্ঞানিক উপায়ে এই আসক্তি থেকে মুক্তি পেতে পারেন। বিশ্বাস করুন, পরের অংশগুলো আপনার চিন্তার জগৎকে আরও উলটপালট করে দেবে। আপনি এমন কিছু সত্যের মুখোমুখি হবেন যা হয়তো আপনার নিজের ছায়াও আপনাকে কখনো বলেনি। এবং শেষে আমি আপনাকে এমন একটা সিক্রেট মন্ত্র বা গোপন সূত্র দেব যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। প্রস্তুত তো? আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই জগতে যেখানে আপনি আর শিকার নন, আপনি শিকারী, নিজের ভাগ্য শিকারী। জীবনের সবচেয়ে কঠিন সত্যটা কি জানেন? হীরা বা ডায়মন্ড তৈরি হয় মাটির অনেক গভীরে, প্রচণ্ড তাপ আর চাপের মধ্যে। আপনি যদি কয়লা হয়েই থাকতে চান, তবে চাপ সহ্য করার দরকার নেই। কিন্তু আপনি যদি হীরা হতে চান, তবে আপনাকে পুড়তে হবে, আপনাকে ভাঙতে হবে। এই যে এতদিন ধরে আপনি ঠকেছেন, কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, এগুলো আসলে আপনার ওপর সেই চাপই ছিল যা আপনাকে হীরা বানাচ্ছিল। আপনি ভাবছেন এগুলো আপনার দুর্ভাগ্য, কিন্তু আসলে এগুলো আপনার ট্রেনিং। প্রকৃতি আপনাকে তৈরি করছে এমন কিছু একটার জন্য যা ধারণ করার ক্ষমতা আগের সরল আপনার ছিল না। আপনি এখন যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আসলে আপনার পুরনো আমির মৃত্যু এবং নতুন আমির জন্ম নেওয়ার প্রক্রিয়া। ফিনিক্স পাখি যেমন ছাই থেকে আবার জন্ম নেয়, আপনাকেও ঠিক সেভাবেই নিজের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে। মনোবিজ্ঞানী কার্ল জাং একটা অসাধারণ কথা বলেছিলেন, মানুষ ততক্ষণ আলোকিত হয় না যতক্ষণ সে আলোর কল্পনা করে, বরং মানুষ তখনই আলোকিত হয় যখন সে নিজের অন্ধকারকে চিনতে পারে। আপনি এতদিন নিজের ভালো মানুষ রূপটাকেই আঁকড়ে ধরেছিলেন আর নিজের ভেতরের শক্তি বা মনস্টারটাকে অস্বীকার করেছিলেন। কিন্তু মনে রাখবেন, যে খরগোশ বাঘের ভয় পাড়ায় সে নৈতিক নয়, সে দুর্বল। কিন্তু যে বাঘটি চাইলেই খরগোশকে মেরে ফেলতে পারে অথচ মারে না, সেই হলো আসল নৈতিক বা ভালো। আপনাকে সেই বাঘ হতে হবে। আপনাকে নিরীহ বা হার্মলেস হওয়া যাবে না, আপনাকে হতে হবে বিপজ্জনক কিন্তু নিয়ন্ত্রিত। যখন মানুষ জানবে যে আপনার ছোবল দেওয়ার ক্ষমতা আছে কিন্তু আপনি সেটা ব্যবহার করছেন না, তখনই তারা আপনাকে সম্মান করবে। যে সাপ বিষহীন, বাচ্চারাও তাকে ঢিল মারে। তাই নিজের বিষ বা শক্তিটা নিজের কাছে রাখুন, অকারণে ব্যবহার করবেন না, কিন্তু মানুষকে জানিয়ে রাখুন প্রয়োজন হলে আপনিও ছোবল দিতে পারেন। এটাই হলো আত্মরক্ষার চূড়ান্ত মন্ত্র। এখন প্রশ্ন হলো, এই নতুন আপনি বা নিউ ভার্সন তৈরি করবেন কিভাবে? এর জন্য আপনাকে 3টি নির্দিষ্ট কাজ করতে হবে যা আপনার জীবনকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। প্রথম কাজ, বন্ধ করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিজের দুর্বলতা, নিজের কষ্টের কথা মানুষের কাছে বলা বন্ধ করুন। আমরা ভাবি দুঃখ শেয়ার করলে কমে, কিন্তু বাস্তবতা হলো আপনি যখন ভুল মানুষের কাছে নিজের দুঃখের কথা বলেন, তারা সেটাকে আপনার দুর্বলতা হিসেবে নোট করে রাখে এবং সময় মতো সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।
আপনার জীবনের সব কথা ওপেন বুক বা খোলা বইয়ের মতো সবার সামনে মেলে ধরবেন না। রহস্যময়তা বা মিস্ট্রি ক্ষমতার একটা বড় অংশ। মানুষকে সব জানতে দেবেন না। আপনি কি ভাবছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি, সেটা গোপন রাখুন। দেখবেন মানুষ আপনার নিয়ে কৌতূহল বোধ করছে, আর কৌতূহল থেকেই শ্রদ্ধা জন্মায়। দ্বিতীয় কাজ, স্বাবলম্বী হওয়া। আমি শুধু টাকার কথা বলছি না, আমি মানসিক স্বাবলম্বিতার কথা বলছি। আপনি যদি আপনার সুখের জন্য অন্যের ওপর নির্ভর করেন, তবে আপনি সারা জীবন অসুখী থাকবেন। নিজের ভালো লাগার চাবিকাঠি নিজের পকেটে রাখুন। একা সিনেমা দেখতে যান, একা রেস্টুরেন্টে খেতে যান, নিজের সাথে সময় কাটান। একাকিত্ব বা লোনলিনেস আর নির্জনতা বা সলিটিউড এক জিনিস নয়। একাকিত্ব হলো যখন আপনি অন্যের অভাব বোধ করেন, আর নির্জনতা হলো যখন আপনি নিজের সঙ্গ উপভোগ করেন। যখন আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শিখবেন, তখন আর কোনো টক্সিক মানুষ আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না যে আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে। আপনি তখন হাসি মুখে বলবেন, আমি তো একাই ভালো আছি। এই কনফিডেন্স বা আত্মবিশ্বাসটাই হলো আপনার সবচেয়ে বড় সুরক্ষা কবচ। তৃতীয় কাজ, ক্ষমা করা, কিন্তু ভুলে না যাওয়া। যারা আপনাকে ঠকিয়েছে তাদের ক্ষমা করে দিন। না, তাদের ভালোর জন্য নয়, আপনার নিজের শান্তির জন্য। ঘৃণা বা রাগ হলো জ্বলন্ত কয়লার মতো। আপনি সেটা ছুঁড়ে মারার জন্য ধরে রাখেন, কিন্তু হাতটা আসলে আপনারই পড়ে। তাই ঘৃণা ঝেড়ে ফেলুন, কিন্তু শিক্ষাটা মনে রাখুন। যেই মানুষটা একবার আপনার পিঠে ছুরি মেরেছে, তাকে আর কখনো ছুরি ধরার সুযোগ দেবেন না। ক্ষমা মানে হলো অতীতকে মেনে নেওয়া, আর ভুলে না যাওয়া মানে হলো ভবিষ্যৎকে সুরক্ষিত করা। এই দুটোর ভারসাম্যই আপনাকে একজন প্রজ্ঞাবান মানুষে পরিণত করবে। আপনি হয়তো ভাবছেন, এত সব করার পর কি আমি আর কখনো ঠকব না? দেখুন, জীবন কোনো নিশ্চিত অঙ্কের সমীকরণ নয়। আপনি আবার ঠকতে পারেন, আবার হোঁচট খেতে পারেন, কিন্তু পার্থক্য হলো আগেরবার আপনি ভেঙে পড়েছিলেন, এবার আপনি উঠে দাঁড়াবেন। আগেরবার আপনি নিজেকে দোষ দিয়ে কান্না করেছিলেন, এবার আপনি শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবেন। এটাই হলো আসল জয়। ঠকে যাওয়াটা ব্যর্থতা নয়, ঠকে গিয়ে সেখান থেকে শিক্ষা না নেওয়াটাই হলো ব্যর্থতা। আপনি যখন এই মানসিকতা তৈরি করে ফেলবেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আপনি তখন আর ভিকটিম নন, আপনি তখন সার্ভাইভার। একবার ভাবুন তো, সৃষ্টিকর্তা কেন আপনাকে এত কষ্ট দিলেন? কেন তিনি আপনাকে বারবার ভুল মানুষের সামনে ফেললেন? কারণ তিনি শেখাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন আপনি চিনুন কে আপনার আপন আর কে পর। তিনি চেয়েছিলেন আপনি নিজের পায়ে দাঁড়ান। সোনা যেমন আগুনে না পুড়লে খাঁটি হয় না, আপনিও তেমনি এই কষ্টের আগুনে পুড়ে খাঁটি মানুষ হয়েছেন। তাই নিজের ভাগ্যকে দোষ দেবেন না, বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন, ধন্যবাদ। ধন্যবাদ সেই সব মানুষকে যারা আমাকে ঠকিয়েছে, কারণ তাদের কারণেই আজ আমি নিজেকে চিনেছি। তাদের কারণেই আজ আমি এত শক্তিশালী। এই কৃতজ্ঞতাবোধ আপনার নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে একটা কথা বলি, যা হয়তো আপনার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। আপনি যদি মনে করেন আপনি ভালো মানুষ বলে পৃথিবী আপনার সাথে ভালো ব্যবহার করবে, তবে সেটা ভুল। পৃথিবী আপনার সাথে ঠিক তেমনই ব্যবহার করবে যেমনটা আপনি নিজেকে মনে করেন। আপনি যদি নিজেকে পাবলিক প্রপার্টি মনে করেন, তবে পৃথিবী আপনাকে ব্যবহার করবে। আর আপনি যদি নিজেকে মহামূল্যবান সম্পদ মনে করেন, তবে পৃথিবী আপনাকে ট্রেজারে বা সিন্দুকের মতো আগলে রাখবে। চয়েস বা পছন্দটা সম্পূর্ণ আপনার। আপনি কি দাবার গুটি হয়েই থাকবেন নাকি খেলোয়াড়? সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো বন্ধ জানালা খুলে দিয়ে থাকে, যদি আপনার মনে হয় হ্যাঁ এটাই তো আমি শুনতে চেয়েছিলাম, তবে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন। আজ থেকে আর কোনো কান্না নয়, আর কোনো আক্ষেপ নয়। আজ থেকে আপনি আপনার জীবনের ড্রাইভিং সিটে। স্টিয়ারিংটা শক্ত করে ধরুন এবং অ্যাক্সেলারেটরে চাপ দিন। পেছনের রিয়ার ভিউ মিরারে তাকালে দেখবেন আপনার সেই পুরনো দুর্বল সত্তাটা অনেক পেছনে পড়ে আছে, হাত নাড়ছে। তাকে বিদায় জানান। সামনে বিশাল রাস্তা, অসীম সম্ভাবনা। আপনি প্রস্তুত তো? আমি মোহাম্মদ নেহাল, এবং আমি বিশ্বাস করি আপনার ভেতরের শক্তিটা অসীম, শুধু একটু ধুলো জমেছিল। আজ আমরা সেই ধুলোটা ঝেড়ে ফেললাম। আপনি যদি এমন কেউ হন যিনি নিজেকে নতুন করে গড়তে চান, নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে চান, তবে আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে, তবে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। আপনার এই ছোট্ট কমেন্টটি আমাকে নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগাবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের বাউন্ডারি বা সীমানা রক্ষা করুন, এবং মনে রাখবেন আপনি একা নন। আমরা সবাই এই যুদ্ধের সৈনিক। ভালো থাকবেন এবং সবচেয়ে বড় কথা, সতর্ক থাকবেন।